অমরনাথ যাত্রা প্রসঙ্গে যদি কিছু বলতে বলা হয় তবে আমার ধারণা হলো এই যে বহু নাস্তিক ও আস্তিকের মিলনস্থল হলো এই যাত্রা। কেউ চলেছেন ঈশ্বরের সন্ধানে, আবার কেউ চলেছেন প্রকৃতির সন্ধানে। কেউ প্রকৃতির রূপ রস ও মাধুর্যকে পাথেয় করেছেন, কেউ করেছেন ঈশ্বরের নামকে। পর্বতের উঁচু নিচু চড়াই আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনের চড়াইগুলিকে ধীর স্থিরভাবে পেরোতে হয়। আলটিমেটলি যখন শেষ পরিণতি পাবেন তখন বিস্ময়কর চিত্তে এক বিশ্বাসের বিজয় পতাকা উঠবে, যেখানে পরিষ্কার করে আমরা উপলব্ধি করতে পারব পুরুষ প্রকৃতি বা মহাদেব ও পার্বতী কেউ আলাদা নন, কেবল ভিন্ন রূপের প্রকাশ মাত্র। অমর তীর্থ অমরনাথ যাত্রায় অমরত্ব পাওয়া যায় কিনা জানি না, তবে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে তা অমরত্বের থেকে কম কিছু নয়। এবার আমাদের পরবর্তী যাত্রার আনন্দ নিন, যেখানে আমরা যাব শেষনাগ থেকে পঞ্চতরণী। ঘড়িতে সময় এখন সকাল 6:05। চা না থাকলেও সকাল সকাল বসে গেছে চায়ের আড্ডা। সেই আড্ডাকে সঙ্গে নিয়েই আমরা রেডি হচ্ছি আমাদের আজকের যাত্রার জন্য। সারা রাত বৃষ্টিপাতের পর সকালে এরকম মেঘমুক্ত আকাশ দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। তবে এখানে ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, যে কোনো সময়ে আবার বৃষ্টিপাত চলে আসতে পারে, আর কাশ্মীরে প্রায় এরকমই হয়। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমরা শেষনাগের বেস ক্যাম্প থেকে রওনা দিতে চলেছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। কালকে রাত্রে প্রবল বর্ষণ হয়েছিল, যার জেরে এই পিকগুলোতে পুরো বরফ আবৃত হয়ে গেছে, পুরো বরফে ভর্তি হয়ে গেছে। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তার সাথে সকালবেলার কাজ সেরেই এবার রওনা দেব পঞ্চতরণীর উদ্দেশ্যে। যথারীতি 1 ঘন্টার সময়ের মধ্যেই আমরা গ্রুপের 6 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টেন্ট ছেড়ে পঞ্চতরণীর উদ্দেশ্যে। সামনের যে সবুজ রঙের কাউন্টারটা আছে সেটাই হলো যারা ঘোড়ায় যাবেন তাদের ঘোড়ার পর্চি কাটার কাউন্টার। তারা এখান থেকে নির্দিষ্ট বিনিময়ের মূল্যে পর্চি কাটতে পারবেন। তার এই ঘোড়ার কাউন্টার আছে শেষনাগ ক্যাম্প থেকে 50 মিটার দূরত্বে, যা পঞ্চতরণের দিকে যাত্রার অভিমুখেই পড়বে। শেষনাগ বেস ক্যাম্প ত্যাগ করার পর একটা জিনিসই দেখলাম, বেশিরভাগ মানুষজন বা পুণ্যার্থী বা পদযাত্রী তারা ঘোড়াটাকেই বেছে নিচ্ছেন শেষ পর্যন্ত। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই পর্বতের এই 13,000 ফিট উচ্চতায় শ্বাসকষ্টজনিত সমস্যা অন্যতম কারণ, আর দ্বিতীয়ত ক্লান্তিতে চলার ক্ষমতা হারিয়ে ফেলা একটি কারণ। ওই যে দূরে ছোট টেন্টগুলি হলো শেষনাগের বেস ক্যাম্প। আর আজকের দিনের পর্বের যাত্রায় প্রথমটা একদম চড়াই দিয়েই শুরু। এই যে দেখছেন নিচের রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়ার লাইন, আর পর্বতের গা দিয়ে যাচ্ছে মানুষজন বা পদযাত্রীরা। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের হাঁটার লাইনের মধ্যে দিয়ে ঘোড়াওয়ালারাও তাদের ঘোড়া নিয়ে ঢুকে পড়ছে। শেষনাগ থেকে পঞ্চতরণী যাওয়ার রাস্তায় আজকের পর্বে চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো গণেশটপ পেরোনো, যা শেষনাগ থেকে যাত্রার প্রথম 4 কিলোমিটারের মধ্যেই পড়বে। আর গণেশটপ পেরোনোর পর বাকি 8 থেকে 10 কিলোমিটার পথটা টোটালটাই আমাদেরকে ডাউনের দিকে নামতে হবে, অর্থাৎ নিচের দিকে। তো এখন এই মুহূর্তে আমরা গণেশটপের দিকে যাচ্ছি। শেষনাগ হচ্ছে 13,000 ফিটে, আর গণেশটপ হচ্ছে 16,000 সামথিং। তো চড়াই প্রচুর কষ্ট হচ্ছে। আর কিছু বন্ধুদের এতটাই শরীর খারাপ পড়ে গেছে, ওরা খচ্চরে করে যেতে বাধ্য হয়েছে। আর মোটামুটি যাদের ছোটোখাটো ট্রেক করা অভ্যাস নেই, তো তাদের ক্ষেত্রে গণেশটপ পেরোনোটা খুবই চ্যালেঞ্জিং। আর মোটামুটি এখন প্রায় 15,000 ফুট উচ্চতায় আছে। দেখতেই পাচ্ছেন পেছনে যে পর্বতগুলো পুরো বরফে ভর্তি। আর তার সাথে এখন যে অবস্থাটা চলছে, একটু তো শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তার সাথে ভোলের নাম নিয়ে একটু একটু করে যাচ্ছি, আর একটু একটু করে রেস্ট নিচ্ছি। এইভাবেই যাব। আপনারা আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি সঠিকভাবে সুস্থভাবে পৌঁছতে পারি। জয় ভোলে, হর হর মহাদেব। আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, প্রথম দিনের যে যাত্রাটা ছিল আমাদের চন্দনবাড়ি থেকে শেষনাগ পর্যন্ত, সেই যাত্রায় রাস্তাঘাট যথেষ্ট ভালো ছিল এবং
চলার উপযুক্ত ছিল। পদযাত্রার দ্বিতীয় দিনে অর্থাৎ শেষনাগ থেকে পঞ্চতরণী যাওয়ার রাস্তাটা অর্থাৎ প্রথম 4 কিলোমিটার অত্যন্ত চড়াই এবং পাথুরে রাস্তা এবং খুবই সরু রাস্তা। একটু অসাবধানতা হলে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। আর ওয়েদার খারাপ হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। তাই দর্শক বন্ধুদের বলবো, আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি এই দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করবেন। অমরনাথ যাত্রার এই পর্বে সত্যি সত্যি এক প্রাকৃতিক ট্রেক রুটকে অনুসরণ করে যেতে হবে আমাদেরকে পঞ্চতরণীর পথে। আর এই পঞ্চতরণীর পথেই আমরা প্রথমে পাবো ওয়াওয়াল টপকে, যেটিকে ফেলে রেখেই সামনে আসবে গণেশ টপ। ওই যে পর্বতের ওই প্রান্ত থেকে হেঁটে এসেছি। মুহূর্তে এসেছি ওয়াওয়াল টপে। এখান থেকে মহাগুঞ্জ স্টপ হচ্ছে 1 কিলোমিটার, পোষপত্রী 3 কিলোমিটার আর পঞ্চতরণী 11 কিলোমিটার। অনেকে বলেন যে 3 দিনে 32 কিলোমিটার যাত্রা শুধু অমরনাথ গুহার দর্শনের। খুবই সহজ একটা ব্যাপার, কখনো এসে করবেন তখন বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা শক্ত আর কতটা বানানো। ঠিক আছে, মানে আজকে এখনও অবধি গণেশ টপে পৌঁছতে এখনও 1 কিলোমিটার বাকি। মানে যথেষ্ট। যারা কেদারনাথকে হার্ড বলেন বা সেই 22 কিলোমিটার ট্রেককে বলেন যে বিশাল বিশাল ট্রেক, ঠিক আছে, অমরনাথে আসুন, এসে 3 দিন ধরে আসল ট্রেকটাকে উপভোগ করুন। তারপরে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে যে কোনটা সহজ, কেদারনাথ না অমরনাথ। একটা ভান্ডারা, সেখান থেকে ইঞ্জিনে একটু তেল দিয়ে দেবো, তারপরে রওনা দেবো। ওই যে পেছনেই দেখতে পাচ্ছেন যে লোক উঠছে, গণেশ টপ বা এমজি টপ। ওয়াওয়াল টপ ও গণেশ টপের মাঝের 1 কিলোমিটার দূরত্বের মধ্যেই আছে একটি ভান্ডারা। তবে সেই ভান্ডারার নানা রকম ব্যঞ্জন আপনার ক্লান্তিকে অনেকটা প্রশমিত করতে সাহায্য করবে, এতে কায়িক শক্তিও বাড়বে। আমার পেছনে যে চড়াইটি দেখছেন সেটা হচ্ছে এমজি টপ বা মহাগুঞ্জ টপ বা গণেশ টপের চড়াই। এই চড়াইটা চললেই আমরা পৌঁছে যাব গণেশ টপে। আচ্ছা, এই গণেশ টপের নামকরণ সম্বন্ধে বলে রাখি। মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমরকথা শোনাতে যান, যেমন আগেই বলেছিলাম, পেহেলগামে নন্দীকে, আচ্ছা চন্দনবাড়িতে চাঁদকে, পিসি টপে পিসু রাক্ষসকে বধ করেছিলেন, শেষনাগ রেখেছিলেন, তেমনি এই এমজি টপ বা গণেশ টপে মহাদেব তাদের সন্তান গণেশকে রেখে দিয়ে গিয়েছিলেন। সেই জন্য এই চড়াইয়ের যে হাইয়েস্ট পয়েন্ট, এর নাম হয় গণেশ টপ, যা মহাগুঞ্জ টপ বা এমজি টপ নামেও পরিচিত। বরফিন পর্বতের ভঙ্গুর পাথরের টুকরো দিয়ে বানানো এই রাস্তা দিয়েই আমাদের পৌঁছতে হবে গণেশ টপের দিকে। তবে এই রাস্তা অনেকাংশেই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে চলতে গেলে প্রায়শই পায়ে চোট পেতে পারে। ওপর থেকে নেমে আসা বরফসৃষ্ট জলে এখানে কাদা সৃষ্টি হওয়ায় পিছলের মুখেও পড়তে পারেন। চলুন এবার আস্তে আস্তে ওঠা যাক এই রাস্তায়। আর এই হচ্ছে গণেশ টপের চড়াইয়ে ওঠার রাস্তা। আপনাদের আগে ঠিক যেমনটা বলেছিলাম ঠিক সেই রকম, ছোট বড় পাথরে ভর্তি, আর তার মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে বরফ গলা জল, যা পাথরের সাথে কাদা সৃষ্টি করেছে। ভিডিওতে যতটা সহজ থেকে সহজতর লাগছে রাস্তাটা পেরোতে, তার থেকে বেশি কঠিন ছিল একদম সশরীরে সেই রাস্তাটাকে পেরোনো। চলার পথে বারংবার ক্লান্তির সম্মুখীন হতে হচ্ছিল, তবে শেষ পর্যন্ত সেই ক্লান্তিটাকেও জয় করতে পেরেছিলাম। এই মুহূর্তে গণেশ টপের প্রায় অর্ধেক রাস্তা ট্রেক করে চলে এসেছি। আর এই রকম রুদ্ধশ্বাস জায়গাগুলিকে পেরোনোর জন্য আমাদেরকে নিতে হচ্ছে ছোট ছোট বিরতি। ওপরের যে পিকটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আসলে গণেশ টপ।
আর এই গণেশ টপের সম্বন্ধে যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে খানিক আগেই আপনাদের সামনে উপস্থাপিত করেছি। ওই যে নিচে দেখুন, ওপর থেকে দেখা যাচ্ছে কতটা চড়াই পথ পেরিয়ে এসে এখানে পৌঁছেছি। তার সাথে ছোট ছোট পা ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অবশেষে চলে এসেছি সেই মহেন্দ্রক্ষণে, অর্থাৎ আমরা পৌঁছে গেছি গণেশ টপ এবং চলে এসেছি একদম জাতীয় পতাকার নিচে। বড় বড় চড়াই আর পর্বতের বড় বড় পাসগুলো ক্রস করে পৌঁছানোর পর অনুভূতিটা ঠিক সেই রকমই হয় যখন বড় বড় ট্রেকাররা এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা ট্রেক করে সামিট করেন। হতে পারে সেখানে দুর্গমতার প্রাচুর্যতা আরও বেশি, কিন্তু অনুভূতির সঞ্চার একই রকমের। আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ এই অমরনাথ যাত্রায় পদযাত্রার যে অংশে সবথেকে বেশি বরফ পাওয়া যায় তা হলো গণেশ টপ সংলগ্ন অঞ্চল। কিন্তু এবারে 29শে জুন দর্শন শুরু হওয়ার পর আজকে 12ই জুলাই, কিন্তু তার সত্ত্বেও কোথাও না কোথাও দেখা যাচ্ছে বরফ যে পরিমাণ থাকার কথা তার তুলনায় অনেকাংশে কম আছে। তবে এর অন্যতম এবং প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। বরফ কম থাকুক বা বেশি থাকুক সেটা বড় কথা নয়, প্রকৃতির এই রূপরসের যে আনন্দটা সেটা উপভোগ করাই আসল ব্যাপার, যেটা আমি এবং আমার সহযাত্রীরা নিজের মতন করে করছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, গণেশ টপ পেরিয়ে এসেই আপনারা ডান হাতে পেয়ে যাবেন একটি মেডিকেল ক্যাম্প। যদি আপনারা মনে করেন আপনারা অসুস্থ বোধ করছেন বা আপনাদের অক্সিজেন প্রয়োজন, তাহলে সেই ক্যাম্পে গিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। অপরদিকে মানুষ গণেশ টপে জমে থাকা বরফের ওপর স্কেটিংয়ের আনন্দ নিতে ব্যস্ত। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব গণেশ টপ থেকে পৌষপত্রীর দিকে। গণেশ টপ ফেলে রেখে আমরা চলতে শুরু করেছি পঞ্চতরণীর দিকে এবং আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পাচ্ছেন যে নামার রাস্তাটা অলরেডি শুরু হয়ে গেছে। মানে গণেশ টপ থেকে আমরা নামতে শুরু করেছি, যা পরবর্তী পর্যায়ের 8 কিলোমিটার অবধি উথরাই থাকবে। গণেশ টপ ফেলে রেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য পৌষপত্রী ভান্ডারা, যা অমরনাথ যাত্রায় সর্বকালের সবথেকে সেরা ভান্ডারা বলে স্বীকৃতি পেয়ে আসছে, যেখানে এমন কোনো খাবারের আইটেম নেই যা পাওয়া যায় না। তাই এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে পৌষপত্রী ভান্ডারা। আর এখন এই মুহূর্তে গণেশ টপ পেরিয়ে রেখে আমরা পঞ্চতরণের দিকে যেতে শুরু করেছি। সেই রাস্তাতেই পড়বে 2 কিলোমিটার গিয়ে পৌষপত্রী ভান্ডারা। বরফের ওপর কাদামাখা রাস্তা দিয়েই এবার আমাদের নামতে হবে। তবে এই বরফ শ্বেতশুভ্র বরফ নয়, এই বরফ হচ্ছে কাদামাখা বরফ। একবার স্লিপ করে পড়ে গেলেই জামা কাপড় তো ভিজবেই, কাদাগোলা জল, তার সাথে আপনার শারীরিক ক্ষতিরও সম্ভাবনা থাকে। তবে এই বাকি 8 কিলোমিটারের যাত্রাটা আমাদেরকে ঘোড়ার সাথেই করতে হবে, কারণ এখানে আর ঘোড়াওয়ালাদের জন্য আলাদা কোনো রাস্তা নেই। শেষনাগ থেকে পঞ্চতরণীর দূরত্ব 12 কিলোমিটার, যার মধ্যে 4 কিলোমিটার হচ্ছে টাফেস্ট চড়াই গণেশ টপ বা এমজি টপ, তারপরে বাকি 8 কিলোমিটার নিচে নামা ডাউন। সুতরাং প্রথম 4 কিলোমিটার কষ্ট করার পর বাকি 8 কিলোমিটার আপনাকে নিচে নামতে হবে। সুতরাং অতটা কষ্ট হবে না শেষের 8 কিলোমিটারটা। শুধুমাত্র গণেশ টপ নয়, গণেশ টপকে ফেলে রেখে পঞ্চতরণী যাওয়ার রাস্তার দুধারে পড়ে রয়েছে বরফের সারি। কিন্তু এই সময় এই বরফ আরও একটু অতিরিক্ত পরিমাণে থাকা উচিত, কিন্তু প্রাকৃতিকগত কারণে এবছর তাড়াতাড়ি বরফের পরিমাণ অনেকাংশে ক্ষয়ে গিয়েছে। মানুষের সচেতনতা দেখুন, বরফের মাঝেও প্লাস্টিক ফেলে রেখে গেছে। পঞ্চতরণীর দিকে কিছু দূরে এগিয়ে গিয়েই পড়বে একটি বিশাল বড় গ্লেশিয়ার, যেটা এখনও ক্ষয়প্রাপ্ত হয়নি এবং যথেষ্ট শ্বেতশুভ্র অবস্থায় রয়েছে। তাই মানুষ এটাকেই তাদের আইস স্লিপার হিসেবে ব্যবহার করছে। তাই আমিও এই লোভ সম্বরণ না করতে পেরে এই সুযোগটা হাতছাড়া করতে পারলাম না। চলে গেলাম অন্যদের মতন আইস স্কেটিং করতে। সুতরাং অমরনাথ যাত্রা কেবলমাত্র তীর্থযাত্রা নয়, যা আপনাদের পুণ্য অর্জন করতে সহায়তা করবে। এটি একটি প্রাকৃতিক যাত্রা, যা আপনাকে প্রকৃতির সাথে একাত্ম হতেও অনুরূপভাবে সাহায্য করবে। আর যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতি আপনাকে কতটা ভালোবাসা ফেরত দিচ্ছে।
পঞ্চতরণী যাওয়ার এই অংশে চলার রাস্তাটা হিমবাহ কেটে অর্থাৎ গ্লেশিয়ার কেটে বানানো, অর্থাৎ উপর থেকে ধাবিত গ্লেশিয়ারকে ভারতীয় সেনারা তাদের পরিশ্রমের দ্বারা এখান থেকে সরিয়ে দিয়ে তীর্থযাত্রীদের জন্য চলার রাস্তা বের করে দিয়েছেন। তার সাথে কোনো কোনো তীর্থযাত্রী পছন্দ করেছেন বরফের ওপর দিয়ে চলতে। পর্বতের ওপর থেকে বয়ে আসা গ্লেশিয়ারের জল অর্থাৎ বরফ জলগুলি গিয়ে মিশছে নিচের সেই নদীতে, যা ভবিষ্যতের প্রবাহ হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে চলবে। এই মুহূর্তে আর পৌষপত্রী থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি, আর এই অংশের উতরাইটা বড্ড বেশি, আর মোটামুটি নর্মাল হাঁটার তুলনায় পায়ের স্পিড যথেষ্ট বেড়ে যাচ্ছে যত আমরা নিচের দিকে নামতে চলেছি। পঞ্চতরণীতে নামার সময় ল্যান্ডস্কেপে পর্বতের এই চূড়াগুলির সৌন্দর্যতা একদম মানুষকে মুখরিত করে। অপেক্ষার অবসান ঘটল। এই মুহূর্তে চলে এসেছি আমরা একদম পৌষপত্রী ভান্ডারার সামনে। এখন চলে এসেছি অমরনাথ যাত্রার সবথেকে বড় ভান্ডারা শ্রী পৌষপত্রীতে। একাধারে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আছে অগণিত যাত্রীদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। তার সাথে আছে এই ভান্ডারাতে মেশিন সহযোগে পায়ের ম্যাসাজের ব্যবস্থা। আপনিও চাইলে এর সুবিধা নিতে পারেন। কি অবাক হচ্ছেন তো? যতটা আমি শুনে এসেছিলাম এখানে চাক্ষুষ দেখে মানে টোটালটাই আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। মানে দেখে তো আমি হতভম্ব, কিভাবে এত উঁচুতে পর্বতের এই রকম একটা জায়গায় এত রকমের খাবারের সার্ভিস কি নেই। 6 ধরনের জুস থেকে শুরু করে কেক, প্যাটিস, বার্গার সবই কিন্তু ভেজ। তার সাথে আপনার হট চকলেট, কোল্ড চকলেট থেকে শুরু করে সিঙ্গারা, 3-4 রকমের রাইস, 3-4 রকমের ক্ষীর, ফ্রুট স্যালাড, নর্মাল স্যালাড থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের পোলাও, কাবাব, কি নেই। তার সাথে রয়েছে মোমো থেকে মাঞ্চুরিয়ানের বিভিন্ন রকম সুস্বাদু পদ। তার সাথে আছে বিভিন্ন ধরনের মিষ্টি। তার সাথে আছে বিভিন্ন প্রকারের লাড্ডু, যেমন সুজি লাড্ডু, বেসনের লাড্ডু, মতিচুরের লাড্ডু প্রমুখ। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার। মোটামুটি এখানে সারা ভারতবর্ষ মিলিয়ে যে সমস্ত তীর্থযাত্রীরা আসেন তাদের রসনা তৃপ্তি হলো এই পৌষপত্রী ভাণ্ডারের মূল লক্ষ্য। অর্থাৎ যে যেই কালচারের খাবার খেয়ে অভ্যস্ত তিনি যাতে সেই কালচারের খাবার খেয়ে নিজেকে তৃপ্ত অনুভূত করতে পারেন, সেইটাই এদের মূল প্রচেষ্টা এবং প্রথম লক্ষ্য। সুতরাং অমরনাথ যাত্রায় এসেছেন কিন্তু পৌষপত্রী ভাণ্ডারেতে নিজেদের পেট পূর্তি বা রসনা তৃপ্তি অনুভূত করেননি এমন তীর্থযাত্রী বা পদযাত্রী খুব কমজনই আছেন। তাই এত রকমের খাবারের আইটেম দেখতে দেখতে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি আমি খাবো আর কি আমি খাবো না। তো আমি নিয়েছিলাম 4 ধরনের জুস, তার সাথে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, চিলি মাঞ্চুরিয়ান, মোমো, ফ্রুট স্যালাড, নর্মাল স্যালাড, তার সাথে ছিল 2 রকমের ক্ষীর, আর তার সাথে ছিল লাড্ডু। ব্যাস এইটাই আমার ছিল পৌষপত্রীর মেনু লিস্ট।
পৌষপত্রী ভান্ডারাতে জম্পেশ খাওয়া দাওয়ার পর মন একদম তরতাজা আর শরীর একদম চাঙ্গা। মোটামুটি বলতে পারেন আবার যেন বেশ কয়েক কিলোমিটার ট্রেক অনায়াসেই করতে পারবো। আর এখান থেকে চলে যাব আমরা এবার সোজা পঞ্চতরণী বেস ক্যাম্পের দিকে। 13,500 ফুটে ছিল পৌষপত্রী ভান্ডারা, আর 11,800 ফুটে আছে পঞ্চতরণী বেস ক্যাম্প। আর পঞ্চতরণী হলো আজকে আমাদের অমরনাথ যাত্রার শেষ হল্ট। আজকে গিয়ে আমরা পঞ্চতরণীতেই স্টে করব। চড়াই উঠতে গেলে পৃথিবীর অভিকর্ষজ বল আপনাকে পেছন থেকে টানে, যার জন্য আমাদের উঠতে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তেমনই চড়াই নামার সময় অর্থাৎ উতরাইতে অভিকর্ষজ বল সামনের দিকে টানে, সেই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে নেমে আসতে পারি। পৌষপত্রী ভান্ডারা থেকে প্রায় 4 কিলোমিটার এসেছি। এখনও পঞ্চতরণী বেস ক্যাম্প যেতে আরও 4 কিলোমিটার পথ আমাদেরকে যেতে হবে। তার সাথে আজকে ওয়েদার ভালো থাকার জন্য সমানে হেলিকপ্টারে করে চলছে অমরনাথ দর্শন। এই হেলি সার্ভিস চলে পেহেলগাঁও বা চন্দনবাড়ি থেকে, যা যাত্রীদের নামিয়ে দেবে পঞ্চতরণীতে। অর্থাৎ এই পঞ্চতরণী থেকেই বাকি 6 কিলোমিটার পথ হেলিকপ্টারে আসা যাত্রীদেরকে হেঁটে যেতে হবে। আর পঞ্চতরণী মাত্র 3 কিলোমিটার দূরে। বাবার নাম নিয়ে চলে এসেছি, হর হর মহাদেব। ওই যে দূরে পর্বতের নিচে দেখা যাচ্ছে হলুদ নীল রঙের টেন্ট, সেটি হলো আজকে আমাদের শেষ স্টপেজ পঞ্চতরণী বেস ক্যাম্প, যেখানে আমরা পদযাত্রার দ্বিতীয় দিনে নাইট হল্ট করব। তবে যারা একটার আগে পঞ্চতরণীতে আসতে পারেন তাদেরকে গুহার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়। কাছে হলেও এখনও প্রায় আমরা 2 কিলোমিটার দূরত্বে আছি। অবশেষে চলে এসেছি পঞ্চতরণী বেস ক্যাম্পে। এখান থেকে আর মাত্র প্রায় 1.5 কিলোমিটার বাকি। আচ্ছা, পঞ্চতরণীর ব্যাপারে বলে দিই আপনাদের। মহাদেব যখন পার্বতীকে নিয়ে অমর গুহাতে যাচ্ছিলেন, তখন যে 5টি তত্ত্ব আছে, ক্ষিতি মরু অব তেজ বোম বা বায়ু জল মাটি আকাশ অগ্নি, এই 5টি তত্ত্বকে এই জায়গাতেই ছেড়ে যান। সেই জন্য এই জায়গাটির নামকরণ করা হয় পঞ্চতরণী। তাই আজকের এই অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনে আমাদের আজকের হল্ট এই পঞ্চতরণী। পিছনে পঞ্চতরণী পর্বত, আর তার সামনে উতরাই থেকে নেমে এসে বিস্তীর্ণ চারণভূমি, যেখানে একটুখানি ক্ষণিক সুযোগ পেলে যাত্রীরা নিয়ে নিচ্ছেন বিশ্রাম, যেখানে ভেড়া ও খচ্চর উভয়ই ঘুরে বেরিয়ে খাচ্ছে সবুজ তৃণ। পাহাড়ের এত হাজার ফুট উচ্চতায় এসেও সুবিশাল বিস্তীর্ণ চারণভূমি দেখে মুগ্ধ হতেই হবে। আর এই হচ্ছে আমাদের পঞ্চতরণী বেস ক্যাম্পের পঞ্চতরণী নদী। এই নদীটা পেরিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব পঞ্চতরণী বেস ক্যাম্পে। আর এই পঞ্চতরণী নদীটি অনতি দূরে গিয়ে অমরগঙ্গার সাথে মিশেছে সঙ্গমস্থলে। এটা হলো সেই অমরগঙ্গা যা অমরনাথের গুহা হইতে সৃষ্ট। অবশেষে আমাদের দ্বিতীয় দিনের পদযাত্রার সমাপন ঘটল। আমরা পৌঁছে গেলাম একদম পঞ্চতরণী বেস ক্যাম্পের চেকিং পয়েন্টে। বেস ক্যাম্প থেকে সরাসরি আপনি গিয়ে টেন্ট বুক করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে প্রবেশ করে সেরকম কোনো টিকিট কাউন্টার চোখে পড়েনি। আপনি যদি চান পর্চি কাটার আগেও টেন্ট দেখে টেন্ট বুক করতে পারেন। আর এই টেন্টটি 6 জনের জন্য প্রতিটি আলাদা আলাদা বেড যুক্ত ছিল। মান্ডি প্রাইভেসি ইজ ম্যাটার ভাই, এগুলো দরকার। ও থোড়ি না ভাই, প্যান্ট খুলে বসে আছি, দেখ এবার প্যান্ট খুলে বসে আছি, তুই এইসব দেখাচ্ছিস। কাকু কিছু বলবে? কাকু কিছু বলবে? কি বলবো, কিছু বলবো? হ্যাঁ বলো কিছু। আমার জীবনের অনেক জায়গায় ট্রেক করেছি, এটাই সবচেয়ে হাইস্ট ট্রেক। কারণ এত চড়াই, এই চড়াইয়ের কথা কাউকে গল্পে বলা যাবে না, এলে উপলব্ধি করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখন এই মুহূর্তে টেন্ট নিয়ে নেওয়া হয়েছে। আজকে বেড টেন্ট নেওয়া হয়েছে 750 টাকা পার হেড হিসেবে 6 জনকার একটা সেপারেট টেন্ট আমরা পঞ্চতরণীতে এসে
বুক করে ফেলেছি। 1 2 3 4 5 6। ঘড়িতে সময় এখন রাত্রি 9টা। পঞ্চতরণীতে বেস ক্যাম্পে আছি। 3 ঘন্টার একটা রেস্ট নিয়ে আপাতত বেরিয়ে পড়েছি ভান্ডারাতে রাত্রিরে কিছু হালকা হালকি ডিনার করতে, কেননা আবার ভোর রাত্রিরে উঠে পবিত্র গুহার জন্য রওনা দিতে যাব। তো মোটামুটি হালকা খাবারের উপর দিয়েই আজকে রাতটা কাটিয়ে নেব। আমাদের টেন্ট যেখানে ছিল সেই টেন্ট লাগোয়াই ছিল দিল্লির ভান্ডারা, তাই রাত্রিবেলা বেরিয়ে আমরা সেই ভান্ডারাতে গিয়ে হাজির হয়েছিলাম রাত্রে ডিনার সারার জন্য। পঞ্চতরণীতে আমার ডিনারের মেনু ছিল মালাই দুধ কেসার দিয়ে, তার সাথে ছিল বাটার রুটি, মেথির সবজি আর সরসুকা শাক, তার সাথে মিষ্টি। এই দিয়েই আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করে এবার আমরা টেন্টে আবার ফিরে যাব। তার আগেই ভান্ডারা থেকে সংগ্রহ করে নিচ্ছি গরম জল, তাও আবার নিঃশুল্কে, এর জন্য কোনো পয়সা দিতে হবে না। আর এই মুহূর্তে পঞ্চতরণীতে টেম্পারেচার মাইনাসের কাছাকাছি, তাই রাত্রে তেষ্টা মেটানোর জন্য গরম জলটা আবশ্যিক। তবে জানি না টেন্টের মধ্যে এই গরম জলকে কতক্ষণ গরম রাখতে পারা যাবে। আমাদের টেন্ট। আর এই হচ্ছে রাত্রিবেলা আমাদের টেন্ট থেকে বাইরের ভিউ। আর সেই টেন্টের পাশেই দাঁড়িয়ে আছে বিশালাকার প্রাচীরময় দুর্গম পর্বত। ঘড়িতে সময় এখন রাত 10:05। ঘুমানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, কেননা আগামী পর্বের জন্য আমাদের খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। দেখা হচ্ছে পরের পর্বে।